Hello everybody, welcome to the Way of Solution 7th August 2026 আজকের দিনের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা ভিডিওটিতে আলোচনা করব। তো অবশ্যই শেষ পর্যন্ত সকলে পর্বটি দেখতে থাকো এবং লাইক করে ফেলো পর্বটিতে। TWS একাডেমি অ্যাপ লাইভ ইন্টারেক্টিভ, সেখানে আমরা প্র্যাকটিস এবং ফাউন্ডেশন ক্লাস করাচ্ছি। বিভিন্ন ফিচার্স তোমরা সেখানে পাবে, যেমন লাইভ ক্লাস, সেখানে অবভিয়াসলি পাবে পিডিএফ, পাবে নোটস, পাবে পিডিএফ নোটস, সাথে সাথে তোমরা সেখানে মক টেস্ট পাবে ব্যাচের মধ্যে। তো অবশ্যই সকলে অ্যাডমিশন নিয়ে ফেলো TWS একাডেমিতে যারা এখনো অ্যাডমিশন নাওনি। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে। সম্প্রতি কোন মার্কিন রাজ্য 15ই আগস্টকে ইন্ডিয়া ডে হিসাবে ঘোষণা করেছে? মার্কিন যুক্তরাষ্ট্রে 50টি রাজ্য আছে, তো সম্প্রতি তার মধ্যে একটি রাজ্য কি করেছে? তাদের রাজ্যে 15ই আগস্ট দিনটাকে ইন্ডিয়া ডে হিসাবে ঘোষণা করেছে। এটা অ্যাজ এ ইন্ডিয়ান খুব বড় একটা প্রাউডের ব্যাপার, তাই না? তো ইন্ডিয়া ডে হিসাবে ঘোষণা করেছে ম্যাসাচুসেটস বলে একটি মার্কিন রাজ্য। ম্যাসাচুসেটস গভর্নর মৌরা হেইলি এবং বস্টন মেয়র মিচেল উ হ্যাভ ডিক্লেয়ার্ড আগস্ট 15 অ্যাজ ইন্ডিয়া ডে। তাহলে শুধু ম্যাসাচুসেটস নয়, সাথে সাথে বস্টন বলে যে রাজ্যটা আছে আমেরিকার, এই দুটো রাজ্য রিসেন্টলি 15ই আগস্টকে ডিয়ার স্টুডেন্টস ইন্ডিয়া ডে হিসাবে ঘোষণা করেছে। ম্যাসাচুসেটসের যিনি গভর্নর আছেন তিনি হচ্ছেন মৌরা হেইলি এবং বস্টনের মেয়রের নাম হচ্ছে মিশেল উ। নেক্সট কোশ্চেন্স 2। সম্প্রতি ভারতের কোন রাজ্যে চণ্ডীপুরা ভাইরাস ছড়িয়ে পড়ার খবর সামনে এসেছে? CHPV, চণ্ডীপুরা ভাইরাস বলা হয় এটিকে। সম্প্রতিকালে এটি সামনে এসেছে আমাদের ভারতবর্ষের কোন রাজ্যে দেখা গিয়েছে? অ্যান্সার অপশন বিতে পাচ্ছি, গুজরাট এবং রাজস্থান রাজ্যে এগুলি দেখা গেছে। সেন্টার ডেপ্লয় এনজর্ট অ্যাজ মাল্টি ইনস্টিটিউশনাল প্রোব ইন্টেন্সিফাইজ ইনটু চণ্ডীপুরা ভাইরাস আউটব্রেক। তো সম্প্রতিকালে আমাদের কেন্দ্র বা সেন্টার এনজর্ট মানে হচ্ছে ন্যাশনাল জয়েন্ট আউটব্রেক রেসপন্স টিম, সেটা মোতায়েন করেছে। কোথায় করেছে? এটা মোতায়েন করা হয়েছে চলমান চণ্ডীপুরা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের মোকাবিলার কারণে। একটা খুব বড় পদক্ষেপ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক গ্রহণ করেছে এবং তারা গুজরাট ও রাজস্থানে এটাকে ডেপ্লয় করেছে। তার মানে গুজরাট ও রাজস্থানে এটা ছড়িয়ে পড়েছে। নেক্সট কোশ্চেন্স 3। 13তম ব্রিক্স শিক্ষামন্ত্রী সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? ব্রিক্সের এই বছরের বিভিন্ন সম্মেলন আমাদের ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে। 13তম ব্রিক্স শিক্ষামন্ত্রীদের সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? শুরু হয়ে গেছে অলরেডি, সঠিক উত্তর হচ্ছে ওড়িশার ভুবনেশ্বরে। 13th ব্রিক্স এডুকেশন মিনিস্টার্স মিটিং টু বিগেন ইন ভুবনেশ্বর, যেটা ওড়িশাতে অবস্থিত আছে। আচ্ছা, আমাদের ভারতবর্ষের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি? রিসেন্টলি চেঞ্জ হয়েছে। ভারতবর্ষের নতুন শিক্ষামন্ত্রীর নাম প্রহ্লাদ যোশী, তো অবভিয়াসলি তিনি এটাতে সভাপতিত্ব করছেন। নেক্সট কোশ্চেন 4। 2026 সালের আগস্ট মাসে এয়ার ইন্ডিয়ার এমডি মানে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও প্রধান নির্বাহী অধিকর্তা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2026 সালের আগস্ট মাসে এয়ার ইন্ডিয়ার এমডি এবং সিইও হিসাবে সম্প্রতিকালে নিযুক্ত হয়েছে। অপশন এতে তার নাম পাচ্ছি টেওলদে গ্যাব্রেমারিয়াম। দেখো, এয়ার ইন্ডিয়া অ্যাপয়েন্টস টেওলদে গ্যাব্রেমারিয়াম অ্যাজ সিইও অ্যান্ড এমডি। ইনি এর আগে ইথিওপিয়া এয়ারলাইন্সে কিন্তু ছিলেন এবং ইথিওপিয়া এয়ারলাইন্স থেকে তাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সে আনা হয়েছে এবং ইন্ডিয়ান এয়ারলাইন্সের সিইও এবং এমডি হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে সম্প্রতি। নেক্সট কোশ্চেন 5। প্রতি বছর 6ই আগস্ট কোন দিবস পালিত হয়? এই 6ই আগস্ট বিংশ শতকের সবথেকে বর্বর একটা ঘটনা ঘটেছিল 1945 সালে। সেটি কি? হিরোশিমা শহরে, পৃথিবীতে কোনো একটা বড় শহরের মাঝখানে প্রথমবারের জন্য একটা অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল। তো হিরোশিমাতে বোমা ফেলার কারণে এই দিনটাকে স্মরণে রেখে প্রতি বছর হিরোশিমা দিবস পালিত হয়ে থাকে 6ই আগস্ট। আচ্ছা, এখানে জেনে রাখো এভরি ইয়ার আগস্ট 6 অবজার্ভ অ্যাজ হিরোশিমা ডে। 1945 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদমই শেষ লগ্নে 6ই আগস্ট একটি মার্কিন B-29 বোমারু বিমান হিরোশিমায় লিটল বয় বলে একটি পরমাণু বোমা নিক্ষেপ করে। তো খুব ইম্পর্টেন্ট, এটা থেকে স্ট্র্যাটেজিকের প্রশ্ন হতে পারে যে কোন বোমাটা নিক্ষেপ করা হয়েছিল। এতে তাৎক্ষণিকভাবে 90,000 মানুষ কয়েক মুহূর্তের মধ্যে মারা যায়, নিহত হয়, ইটস মিন মারা যায় কয়েক মুহূর্তের মধ্যে। এর 3 দিন পরে অর্থাৎ 9ই আগস্ট আরেকটি B-29 বোমারু বিমান নাগাসাকিতে ফ্যাটম্যান নিক্ষেপ করে, এর কারণেও প্রচুর মানুষ মারা যায়। তো নাগাসাকিতেও দিবস পালন করা হয়, জেনে রাখবেন 9th অফ আগস্ট এই দিনটাতে পালন করা হয় নাগাসাকি দিবস। তো দুটি শহর যেখানে বিশ্বের বুকে প্রথমবারের জন্য কোনো একটা ঘনবসতিপূর্ণ একটা শহরের উপরে পরমাণু বোমা ফেলা হয়েছিল। আচ্ছা, এরপরের প্রশ্ন এটি 6। ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব কে, যার পদের মেয়াদ 1 বছরের জন্য বৃদ্ধি করেছে বা করা হয়েছে সম্প্রতিকালে?
আমাদের ভারতবর্ষের বর্তমান ক্যাবিনেট সচিবের নাম টিভি সোমনাথন এবং ডেরি স্টুডেন্টস টিভি সোমনাথনের যে পদের মেয়াদ সেটা 1 বছর বাড়ানো হয়েছে। শুধু তার নয়, গভর্নমেন্ট এক্সটেন্ডস টেনিওর অফ ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথন, তার যে টেনিওর সেটাকে বাড়ানো হয়েছে। সাথে সাথে ইউনিয়ন হোম সেক্রেটারি মানে আমাদের ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র সচিব নাম গোবিন্দ মোহন, তারও কিন্তু যে টেনিওর সেটাকে 1 বছরের জন্য বাড়ানো হয়েছে। নেক্সট কোশ্চেন 7, সৃজনশীল অর্থনীতিতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ব্রিক্স ওয়েবস বাজার কোথায় উদ্বোধিত হয়েছে সম্প্রতি? এটা ফার্স্ট টাইমের জন্য হয়েছে। সৃজনশীল অর্থনীতি বা কন্টেন্ট ক্রিয়েশন বা এর উপরে যে অর্থনীতি আছে সেই সৃজনশীল অর্থনীতিতে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে ব্রিক্স ওয়েবস বাজার উদ্বোধন করা হয়েছে সম্প্রতি মুম্বাইতে। এটা প্রথমবারের জন্য আয়োজিত হয়েছে মুম্বাইতে। দ্য ইনোগ্রাল মানে ফার্স্ট টাইম ব্রিক্স ওয়েবস বাজার ওপেন ইন মুম্বাই। নেক্সট কোশ্চেন 8, ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই সম্প্রতি রেপো রেট কত শতাংশ নির্ধারণ বা কত শতাংশে নির্ধারণ করেছে? রেপো রেট কাকে বলা হয়? রেপো রেট হচ্ছে সেই সুদের হার বা ইন্টারেস্ট রেট যে সুদের হারে আরবিআই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে ঋণ দিয়ে থাকে। মনে করো আরবিআই একটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক, আর এইচডিএফসি ব্যাংক, তারপরে তোমার হচ্ছে এসবিআই ব্যাংক, পিএনবি ব্যাংক, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পড়ে। তো আরবিআই বাণিজ্যিক ব্যাংকের আবার দুটি ভাগ হয়, বেসরকারি এবং সরকারি হয়। হ্যাঁ, তো আরবিআই একটা সুদের হারে একটা ইন্টারেস্ট রেটে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ দিয়ে থাকে। এই ঋণগুলোকে কি বলা হয়? এটাকে বলা হয় থেকে রেপো রেট। আর যখন এই ঋণটা স্বল্প মেয়াদে দেওয়া হয়, আচ্ছা, রেপো রেটের যে মান সেটা নির্ধারণ করেছে 5.25%। আরবিআই কিপস রেপো রেট আনচেঞ্জড অ্যাট 5.25% রিটেন ন্যাচারাল পলিসি স্ট্যান্স। অর্থাৎ আরবিআই এর যে নিরপেক্ষ স্ট্যান্স ছিল সেটাই বজায় রেখেছে আরবিআই, এবং নিরপেক্ষতা বজায় রেখে আগে যেটা রেপো রেট ছিল সেটাকেই রেখেছে, মানে রেপো রেট অ্যাকচুয়ালি চেঞ্জ হয়নি। দেখো সম্প্রতিকালে আরবিআই কি করেছে যেন, আরবিআই তার আর্থিক যে নীতি বা মনিটারি পলিসি আগস্ট মাসের জন্য কিন্তু প্রতি মাসে মাসেই মনিটারি পলিসি আসে আরবিআই। তো আগস্ট মাসে তাদের মনিটারি পলিসিতে কয়েকটা গুরুত্বপূর্ণ হাইলাইটস কি আমরা একটু দেখে রাখি। রেপো রেট যেটা একই জায়গাতে রাখা আছে 5.25%, ম্যাক্সিমামগুলো কিচ্ছুই চেঞ্জ হয়নি অ্যাকচুয়ালি। স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ হচ্ছে 5%, মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এমএসএফ হচ্ছে 5.50%, যাই হোক। নেক্সট হচ্ছে ব্যাংক রেপো রেট হচ্ছে 5.5%ই রাখা হয়েছে। নেক্সট হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও সিআরআর হচ্ছে 3% রাখা হয়েছে। তো এটা অ্যাকচুয়ালি ম্যাক্সিমামগুলো সব আনচেঞ্জডই আছে। অলরাইট, এটা হচ্ছে আরবিআই এর মনিটারি পলিসি আগস্ট মাস 2026 এর জন্য। নেক্সট কোশ্চেন 9, কোন সংস্থা আচ্ছা, রি-ইমাজিনিং কেয়ার স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন বিকশিত ভারত @2047 শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে। এটা একটা প্রতিবেদনের যে টাইটেল, ঠিক আছে, একটা প্রতিবেদনের নাম স্ট্র্যাটেজিস ফর এম্পাওয়ারিং কেয়ার গিভার্স ইন বিকশিত ভারত @2047। এই প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে নীতি আয়োগ। নীতি আয়োগ লঞ্চড দ্য রিপোর্ট অন রি-ইমাজিনিং সেবা ব্যবস্থা, একটা নতুন বিকশিত ভারত 2047 এর সেবা প্রদানকারী যারা আছে, কেয়ার গিভার্স যারা আছে তাদের ক্ষমতায়নের কৌশল এর জন্য একটা প্রতিবেদন তারা প্রকাশ করেছে। একটু টাফ কারেন্ট অ্যাফেয়ার্স এটা। চলো আমরা দেখে নিলাম আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। এই প্রতিবেদনের যত্ন প্রদানকারী ব্যবস্থা, পেশাদারী রূপদান, সাংগঠনিক এবং সেটা উন্নত করার জন্য একটি জাতীয় রূপরেখা তৈরি করেছে নীতি আয়োগ। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন যে মন্ত্রক বিভাগ আছে তাদের দ্বারা প্রস্তুতকৃত এই কাঠামোটি ভারতের দ্রুত বয়স্ক হতে থাকা জনসংখ্যা এবং প্রশিক্ষিত যত্ন পেশাদারদের জন্য বিশ্বব্যাপী ক্রমবর্ধমান চাহিদার দ্বৈত চ্যালেঞ্জ মোকাবিলা করে। যত্নকে একটি আনুষ্ঠানিক কর্তব্যের পরিবর্তে একটি দক্ষ মর্যাদাপূর্ণ পেশা হিসাবে পুনর্স্থাপন করার মাধ্যমে এই নীতির লক্ষ্য হলো ব্যাপক কর্মসংস্থানের সুযোগ করা বা কর্মসংস্থান বাড়ানো, উল্লেখযোগ্যভাবে অর্থনৈতিক মূল্য উন্মোচন করা এবং নারী অর্থনৈতিক ক্ষমতায়ন প্রসারিত করা। এগুলো হচ্ছে এই যে শীর্ষক প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশিত হয়েছে তার তোমার হচ্ছে লক্ষ্য। নেক্সট, বর্তমানে কি টিডব্লিউএস একাডেমিতে ব্যাচ চলছে একটু চোখ বুলিয়ে নাও ডেয়ারি স্টুডেন্টস। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, এসএসসি জিডি এবং এমটিএস এর জন্য আমাদের নতুন ব্যাচ চলে এসেছে টিডব্লিউএস একাডেমিতে। এছাড়া গ্রাম পঞ্চায়েত, ডব্লিউপিকেপি, এনএম জিএনএম এবং ডব্লিউপিকেপির জন্য প্র্যাকটিস ব্যাচ আমরা লঞ্চ করেছি। এই সমস্ত ব্যাচ অনগোয়িং টিডব্লিউএস একাডেমিতে চলছে। এই সমস্ত ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। যারা পিএসসি মিসলেনিয়াসের জন্য ব্যাচ নিতে চাও তাদের জন্য কিন্তু ব্যাচ আছে, তো অবশ্যই চেক আউট করো একবার টিডব্লিউএস একাডেমিকে। চলো আমরা আজকের প্রথম জিকে প্রশ্ন দেখি কি বলা হচ্ছে। সমস্ত অ্যাসিডের জন্য সাধারণ উপাদান হলো, সমস্ত অ্যাসিডে আমরা একটা উপাদান কিন্তু সেম দেখতে পাই, যেমন HNO3, HCl, H2SO4, সব জায়গাতেই দেখো H অর্থাৎ হাইড্রোজেন কিন্তু আছে। তাই আমরা দেখব অ্যাসিডের সাধারণ উপাদান হচ্ছে হাইড্রোজেন। অপশন ডি ইজ রাইট অ্যান্সার।
712 খ্রিস্টাব্দে কোন আরব সেনাপতি সিন্ধু জয় করেছিলেন? অ্যান্সার হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ইনি প্রথম আরব সেনাপতি যিনি সিন্ধু বিজয় করেন। এরপরের প্রশ্ন ৩। মোট আয়তনের দিক থেকে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তর-পূর্ব অঞ্চলে আমরা ৭টি রাজ্য দেখতে পাবো, যেগুলোকে আমরা সেভেন সিস্টার বলি। তাদের মধ্যে সবথেকে বৃহত্তম রাজ্যের নাম কি? উত্তর-পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এদের রাজধানীর নাম কি? অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর। তাই না? আচ্ছা, অরুণাচল প্রদেশ এই রাজ্য সম্পর্কে আরেকটা তথ্য জেনে রাখবে। ২০১১ সালের জনগণনা অনুসারে সবথেকে লোয়েস্ট, সবথেকে কম পপুলেশন ডেনসিটি, জনঘনত্ব ছিল এই অরুণাচল প্রদেশের। মাত্র ১৭ জন প্রতি বর্গ কিলোমিটারে বাস করে এই অরুণাচল প্রদেশ রাজ্যে। নেক্সট কোয়েশ্চেন 4। মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি? সেরিব্রাম, অর্থাৎ ডিয়ার স্টুডেন্টস গুরু মস্তিষ্ক সবথেকে বৃহত্তম অংশ আমাদের মানব মস্তিষ্কের। সম্প্রদায় উন্নয়ন কর্মসূচি বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চালু হয়? কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সম্প্রদায় উন্নয়ন কর্মসূচি চালু হয়েছিল প্রথম পরিকল্পনাতে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৫১ থেকে ১৯৫৬ র মধ্যে হয়েছিল। এই পরিকল্পনাটার যে মডেল সেটা ছিল হ্যারড ডোমার মডেলের উপরে। আচ্ছা, এই যে হ্যারাড ডোমার মডেল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর লক্ষ্য কি ছিল জানো? মূলত এই পঞ্চবার্ষিক পরিকল্পনায় লক্ষ্য রাখা হয়েছিল যে আমাদের ভারতবর্ষে কৃষি এবং সেচ ক্ষেত্রে উন্নয়ন করা। তো কৃষি এবং সেচের উপরে কিন্তু বেশি নজর দেওয়া হয়। তবে সাথে সাথে কমিউনিটি বা সম্প্রদায় উন্নয়ন সূচক ইউজিসি গঠন করা হয়েছিল, মানে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তারপরে ডিয়ার স্টুডেন্টস বিভিন্ন বাঁধ নির্মাণ হয়েছিল, যেমন ভাকরানাঙ্গাল বাঁধ প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই তৈরি হয়। ভারতবর্ষে প্রথম আইআইটি স্থাপন হয়েছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই। এবং ডিয়ার স্টুডেন্টস এই যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা অ্যাকচুয়ালি গঠন হয়েছিল 1952, ১৯৫২ সালে গঠন হয়েছিল। এটা একটু লিখে রাখবে, হ্যাঁ? ১৯৫২ সালে গঠন হয় এটি। পৃথিবীর তুলনায় চাঁদে একটি বস্তুর ওজন কত ভাগ? বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপরে নির্ভরশীল। যার অভিকর্ষজ ত্বরণ বেশি হবে সেখানে বস্তুর ওজন বেশি হবে। তো চাঁদের যে অভিকর্ষজ ত্বরণ সেটা আমাদের কি পৃথিবীর তুলনায় কম, সেই কারণে চাঁদে বস্তুর ওজন কম হবে। কতটা হবে? ৬ ভাগের ১ ভাগ হবে। অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি ৬ কেজি হয়, তাহলে চাঁদে তার ওজন হবে ১ কেজি। আচ্ছা, লোনার হ্রদ হলো একটি উপহ্রদ, লবণাক্ত জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ, আর বর্ষাকালে ইহা স্বাদু জলের হ্রদ। তাহলে এটা কি ধরনের হ্রদ? লোনার। লোনার প্রথমত জেনে রাখো কোথায় অবস্থিত। এটি মহারাষ্ট্রে অবস্থিত আছে। এবং এটি একটি ক্রেটার লেক। ক্রেটার লেক মানে কি? মানে ডিয়ার স্টুডেন্টস এই যে লেক বা হ্রদ, এটা হচ্ছে উল্কাপাতের ফলে সৃষ্ট হয়। আচ্ছা, এখানে জেনে রাখো ডিয়ার স্টুডেন্টস যে লোনার হ্রদ এটা এক ধরনের লবণাক্ত জলের হ্রদ। ওকে, এটা কোথায় আছে? মহারাষ্ট্রে অবস্থিত আছে। অ্যামাজন এর প্রতিষ্ঠাতাকে, অ্যামাজন তোমরা জানো তো নিশ্চয়ই, এটা হচ্ছে একটি ই-কমার্স, পুরো বিশ্বজুড়ে সবথেকে বড় যদি বলি একটা ই-কমার্স কোম্পানি হচ্ছে অ্যামাজন কোম্পানি। সাথে সাথে অন্যান্য আরো বিভিন্ন সার্ভিস তারা প্রোভাইড করে থাকে। মেইনলি এটা ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে এটা স্টার্ট হয়। তো অ্যামাজন এর প্রতিষ্ঠাতাকে বিল গেটস, মার্ক জাকারবার্গ, জ্যাক মা আর জেফ বেজোস। আরেকটা হচ্ছে ফ্লিপকার্ট। চলো, উত্তর করো। অ্যামাজনের প্রতিষ্ঠাতা হচ্ছে জেফ বেজোস, মানে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্লিপকার্ট। বলো তো দেখি ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতাকে। দুজন ব্যক্তি, একজন হচ্ছে সচিন বানসাল এবং বিনি বানসাল।
প্রতিষ্ঠাতা ফ্লিপকার্টের। দুধওয়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত একটি জাতীয় উদ্যান, সাথে সাথে একটি কিন্তু ব্যাঘ্র প্রকল্প আমাদের ভারতবর্ষের দুধওয়া। জলে একটি অণুতে কতগুলি অক্সিজেন পরমাণু এবং কতগুলি হাইড্রোজেন পরমাণু থাকে? এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন, ভেবে দেখো। H2O মানে হাইড্রোজেন কতগুলো থাকবে? ২ টি। আর অক্সিজেন থাকবে কতগুলি? ১ টি। তাহলে 2:1 হবে। এই ভেবে অনেকে অপশন বি করবে। বাট এটা তো ভুল হবে ২-১ করলে। কারণ এখানে ১ম এ অক্সিজেনের কথা বলা হয়েছে। অর্থাৎ একটা আগে আসবে। কোথায় আছে? অপশন ডি তে আছে। তাহলে অপশন ডি রাইট অ্যান্সার করব এই প্রশ্নের। বি হবে না, এটা বি করলে ভুল হবে, হ্যাঁ? কারণ হাইড্রোজেনটা পরে জানতে চেয়েছে। রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতিসমূহ কোন দেশ থেকে গৃহীত হয়েছে? কমেন্ট বক্সে সকলে জানাবে। এটা আজকে তোমাদের বাড়ির কাজ দেওয়া হলো প্রতিদিনের মতোই। থ্যাংকস ফর ওয়াচিং। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। যারা এখনো ডাউনলোড করোনি এবং যুক্ত হওনি সকলে TWS একাডেমি অ্যাপে চলে আসো। সেখানে আমরা ব্যাচে তোমাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে বেসিক থেকে ক্লাস করব। যাদের বেসিকটা একটু প্রবলেম আছে এবং বেশি প্রবলেম আছে, নতুন করে শুরু করছো, বেস্ট প্ল্যাটফর্ম TWS একাডেমি। বাড়িতে বসে যখন খুশি ক্লাস দেখতে পারবে তোমরা, সেখানে রেকর্ডেড অপশন থাকে দেখার, যেমন ইউটিউবে থাকে। ভালো থাকবে সকলে। থ্যাংকস ফর ওয়াচিং।